তথাগত সিআইডির এসওজি আমাদের রাজ্যে শুধু নয়, এই দেশের অন্যতম বড় রিকভারি। এখনকার দিনের অনেকেই হয়তো জানেন না, জানবেন না, বুলেট প্রুফ জ্যাকেট, পেন গান, আর্মস, অ্যামুনেশন এত হিউজ পরিমাণ আজ পর্যন্ত কোথাও হয়নি। কি হয়েছিল ঘটনাটা? এটা তখন সিআইডিতে আমি জয়েন করেছিলাম, কারণেই জয়েন করেছিলাম, কারণ আমি জঙ্গলমহল অপারেশনে গেছিলাম, রসিকনগর ক্যাম্পে ছিলাম 6 মাস। তারপরে ওখান থেকে মনে হলো যে এত কাজ করি ফিল্ডে, তারপরেও ফিল্ড ভালোবাসি আমি, হ্যাঁ, তো ফিল্ড ভালোবাসি, তারপরেও এত বার ট্রান্সফার, এত হেকেল, এত বিভিন্ন রকম মানসিক অশান্তি। তো বাচ্চাগুলো তখন ছেলেও হয়েছে এবং ছেলে মেয়ে দুজনেই সাউথ পয়েন্টে পড়াশুনো করে, মিসেস তখন আইবিতে পোস্টিং। তো আমার একটু বাড়িতে আসতে ইচ্ছে করলো। তো আমি আমার যারা সাহেব ছিলেন, আমি সব সময় আমার সুপিরিয়র ওরিয়েন্টেড চাকরি করেছি, তাদের গাইডেন্স, তাদের সব কিছু আমি পেয়েছি, ভীষণভাবে ভালোবাসা পেয়েছি। তো আর আমি লাকি যে আমি খুব ভালো ভালো সাহেবের আন্ডারে চাকরি করেছি, যাদের আমাকে আমি তাদের 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 আজও পর্যন্ত তাদের সঙ্গে আমি টাচ রাখি, বা আমি চেষ্টা করি তাদের সঙ্গে সম্পর্ক রাখার। তো তখন আমি এসেছিলাম, আমার তো বড় সাহেব ছিলেন রাজীব কুমার সাহেব, ওনাকে এসেই প্রথম বললাম, আর শোভেন মিত্র সাহেব ছিলেন তখন ডিআইজি সিআইডি, ওনাদের বললাম যে আমি স্যার আর জেলায় চাকরি করব না। বললো না, তুমি করতে পারবে না, তুমি এখন চলে আসো বলে আমাকে সাহেবরা করে দিয়েছিলেন পোস্টিং, এবং আমি এসওজিতে পোস্টিং পেয়েছিলাম। তো এসওজিতে পোস্টিং পাওয়ার পরে, এসওজি একটু বলে রাখি মাঝখানে, স্পেশাল অপারেশন গ্রুপ অফ সিআইডি। তখন তো ধরুন এসটিএফ হয়নি, কিছু হয়নি তখন। আমরা এসওজি, ডিআইজি অপারেশন ছিলেন রাজীব কুমার সাহেব, উনি আমাদেরকে পুরো নতুনভাবে আবার তৈরি করলেন। জেলার চাকরি আলাদা, সিআইডির চাকরি আলাদা, কিন্তু খুব এনজয় করেছিলাম। এবং এই অপারেশনটা অদ্ভুতভাবে একটা কল মনিটরিং হচ্ছিল। তো একদিন কলটা আমরা শুনতে পেয়েছিলাম, সময়টা 2010-এর আগে। হ্যাঁ, মানে যে সময় আমাদের রাজ্যে জঙ্গলমহলে মাওবাদীরা কাজ করছে, তার আগে নন্দীগ্রাম হয়েছে, ফলে আর্মস অ্যামুনেশনের উপরে একটা মনিটরিং আলাদা করে চলতো। একদম। তো তারপরে সাহেবকে ইনফরমেশনগুলো আমরা বললাম, সাহেব তো আবার শুনলো মনিটরিংটা, সাহেব তো সব নিজেই করতেন। আচ্ছা, দিয়ে বললো যে মনিটরিং মানে হচ্ছে কোনো ফোনে আড়ি পাতা। হ্যাঁ, আমরা ফোন পাচ্ছিলাম, এরকম ফোনে পাচ্ছিলাম আর কি, কোনো ক্রিমিনালদের সঙ্গে কথোপকথন, হ্যাঁ। তো তাতে আর্মসের একটা যে মুভমেন্ট হচ্ছে, আমরা এটা সিআইডিতে তখন এটা পাচ্ছিলাম। তো এরপরে সাহেব বললো ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরো কেন? হ্যাঁ, সাহেব বলতেন যে সিআইডি সবসময় বড় কাজ করবে। সিআইডি একটা আর্মস ধরে কি করবে, সিআইডি বড় কনসাইনমেন্ট ধরবে, বড় কিছু করবে। তোমরা দেখো, আরও স্টাডি করো যে অরিজিনালি মালটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে ডিসপ্যাচ হচ্ছে, কত বড় মাল নিয়ে আসছে, একটা আনছে না 10টা আনছে, এইভাবে দেখো। তো বেশ কিছুদিন ধরে ওটা করে আমরা তো ছটফট করছি যে কবে আমরা ধরবো এরকম। তো ট্রানজাকশন হয়েছে, কিন্তু কতটা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। তো যাই হোক, একটা টাইমে সাহেব সব কিছু তো সাহেব গ্রিন সিগন্যাল দিলেই হবে। তো সাহেব গ্রিন সিগন্যাল দিল, তো একটা টিম ফর্ম হলো। তখন খুব ভালো অফিসার ছিলেন আমাদের ইন্সপেক্টর সমর দাস সাহেব। তারপরে তখন জাস্ট হিমাদ্রিদেরা বেরিয়ে গেছে এসওজি থেকে, আমরা আছি, আমি, পল্লব, তারপরে স্বরূপ, আরও অনেকে, আরও কিছু ভালো কনস্টেবলও ছিল তখন। তো এরপরে সেই টিম নিয়ে আমরা গেলাম বাগুইহাটিতে, এবং বাগুইহাটিতে গিয়ে, বাগুইহাটি থানার আন্ডারে, কিন্তু জায়গাটা বোধহয় রাজারহাট ঘাসা, অশ্বিনীনগরের হ্যাঁ, এরকম জায়গায় গিয়ে তো একটা অফিস দেখছি, মানে ঢুকলাম আমরা, অত এলাবোরেটলি বলছি না, একটা অফিস দেখলাম। অফিসে দেখছি আলমারি, বড় বড় আলমারি 3-4খানা। তো আলমারি, টেবিল, নর্মাল অফিস, আমরা তো বুঝতে পারছি না। তো এই আলমারিগুলো খোলা হলো, 3তলা বাড়ি। তো বললো এই ভদ্রলোক, আমরা খোঁজ নিলাম, বললো ভদ্রলোক ভেড়ি আছে, মাছের ভেড়ি আছে। একটা ভদ্রলোকের বাড়িতে গেছি এতগুলো টিম নিয়ে, আর যদি কিছু রিকভারিও না হয় তাহলে তো মানে খুব সম্মানের ব্যাপার, এটা তো ফেলিওর আমাদের। আর এটা তো করতে মানে হলে পরে সেটা একটা মানে বাজে বার্তাও যায়। তো আমরা গিয়ে এরকম খুঁজছি, বললাম আলমারিগুলো খুঁজুন। আলমারি খুঁজতে গিয়ে প্রথমটাতে তো ফাইল বেরোলো, তারপরে দেখছি মানে সেই
বুলেট প্রুফ জ্যাকেট, বিভিন্ন রকমের বন্দুকের দোনলা, সিঙ্গল ব্যারেল, পেন গান, তারপরে পেন গানটা একটু কিরকম একটু বুঝিয়ে দাও তোমার পকেটে পেন থেকে। হ্যাঁ এইরকমই, জাস্ট এইরকম একটা পেন, এটা মানে পেতলের একটা, এবং সেটাতে যদি গুলি, ছোট গুলি, সেগুলো ঢুকিয়ে যদি এই ডিস্টেন্সে মনে করুন আমার সঙ্গে, একদম আমি সিআইডি থেকে গিয়ে আইবিতে এটা ডেমো দিয়েছিলাম, আমাকে সিআইডি থেকে পাঠানো হয়েছিল। পেনটা কিরকম? তো পেনটা এরকমই, তো এইরকম ভাবে একটা এরকম করলে গুলিটা গিয়ে একদম যেখানে মারবার ইচ্ছে হবে সেখানেই লাগবে, মানে এবং মারা যাবে মিনিটের মধ্যে। হ্যাঁ এরকম, এই কথা বলতে বলতে পেন গানে যদি কেউ চালিয়ে দেয় তাহলে সে মারা যাবে, ঠিক জায়গায় লাগলে পেনিট্রেট করবে জোরে গিয়ে। কারণ সিআইডিতে আমরা যখন আইবিতে গিয়ে ওটা ডেমো দিয়েছিলাম, তখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ওটা দেখা হয়েছিল যে কতটা ওটা পেনিট্রেট করছে, একটা তো ক্ষমতা, পেনিট্রেটিং পাওয়ার গুলিটার। আচ্ছা, মানে বডি তৈরি করে, একটা বডির মতো আমাদের যেমন চামড়া হাড় থাকে সেরকম একটা মানুষের বডির মতো তৈরি করে সেখানে দেখা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল মানুষ মারা যাবে। হ্যাঁ, পরপর যদি 2-3টে মেরে দেয় তাহলে ভাইটাল অর্গানে লাগলে তো মারা যাবেই। তো এই পেন গান ছিল তৈরি, এটা তো ক্রুড ছিল কিন্তু আমার মনে হয়েছে। আচ্ছা, এগুলো মানে সবই হ্যান্ডমেড। হ্যাঁ, এগুলো আমি বলতে পারবো না যে সেটা মেড ইন, ওরা লিখে রাখে অনেক কিছু, কিন্তু সবই আমরা আর্মস দেখলেই বলে দেবো যে কোনটা দেশি আর্মস বা দেশি ম্যানুফ্যাকচার, কোনটা সত্যিই বিদেশি, এটা আমরা বলার মতো ক্যাপাসিটি অনেক পুলিশ অফিসার যারা কাজ করে। পেয়েছিলেন ওখানে বুলেট প্রুফ জ্যাকেট পেয়েছিলাম, গানস পেয়েছিলাম, 5-6 হাজার গুলি পেয়েছিলাম, বিভিন্ন রকমের গুলি, মানে AK-47 গুলি থেকে আরম্ভ করে, ইনসাসের গুলি থেকে আরম্ভ করে এরম বিগ সাইজের গুলি পেয়েছিলাম বিভিন্ন। হ্যাঁ, LMG-তে না, LMG ছাড়াও আরও কোনো কী ধরনের বন্দুকে চলে আমি ওটা নিজেই জানি না। তো এই 5-6 হাজার গুলি, মানে আমরা তো মানে সিজ করতে সিজার লিস্ট বানাতে মানে পাগল হয়ে গেছিলাম। দিয়ে এই হিউজ, তারপরে ওই ভদ্রলোককে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করার পরে ওই কেসের প্রথমে আমি আইও ছিলাম, তারপরে পরবর্তীকালে আরও কিছু সেকশন অ্যাড হলো, তার জন্য একজন ইন্সপেক্টর লেভেলে, তো তখন রশিদ সাহেব হয়েছিল ডিএসপি লেভেলে আইও, পরে ট্রায়াল হয়েছিল ওটা, এবং ট্রায়াল হয়ে বারাসাত কোর্টে কেস হয়েছিল এবং 5 বছরের সাজা হয়েছিল। কারণ আর্মসের তো আপনি জানেন যে ম্যাজিস্ট্রেট ট্রায়াবল কেস, কিন্তু আরও সেকশন লেগেছিল, কিন্তু সেগুলো প্রুভ হয়নি, কিন্তু পজিশনটা প্রুভ হয়েছিল। ওই কেসটায় একজন অ্যাকিউজড, মানে এই আর্মস প্রকিউরমেন্টের একজন অ্যাকিউজড, সে নিখোঁজ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আমরা শুনেছিলাম, কিন্তু জানি না। আর এই আর্মসটা তো মানে খুব বড় কনসাইনমেন্ট, এবং এতে ধরুন একটা আরও লোকজন ইনভলভ, এবং এর কিছু পোর্শন অফ আর্মস আমরা আরেকটা পিওতে পেয়েছিলাম, সেখানেও একটা কেস হয়েছিল, 2টো জায়গায় পেয়েছিলাম। ঠিক, পরবর্তীকালে রেড করে আর একটা জায়গাতে আমরা আর্মস পেয়েছি, এবং সেই বাড়িরই সেই ঘরটারই যে মালিক, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই আর্মসটা আপনার কি মনে আছে কারা পাঠিয়েছিল এবং কাদের জন্য পাঠিয়েছিল? আমরা তখন যতটা খবর পেয়েছিলাম যে জঙ্গলমহলের দিকে এটা যাচ্ছে, এবং হয়তো পার্টিকুলারলি কোনো ক্রিমিনাল গ্যাং বা যারা তখন রাজনৈতিকভাবে জড়িত তাদের কাছে যাচ্ছিল বলে আমরা ইন্ট্রোগেশনে পেয়েছিলাম, কিন্তু এগুলো তো চার্জশিটে ওগুলো তো উল্লেখ করতে পারিনি, কারণ আমি তো বলেছি যে পুলিশ ততটুকুই লেখে কাগজ কলমে যতটুকু তার এভিডেন্সিয়াল ভ্যালু। পুলিশ যতটুকু লেখে, এভিডেন্স থাকে, সমস্ত কিছু রেখেছে, কিন্তু রিটায়ার করার পর, আফটার রিটায়ারমেন্ট, তিনি এই আমাদের সামনে এসে বলেন না কেন পুরো সত্যিটা তো মোটামুটি বলে, এখন কিছুটা বলে না। কারণ কি, আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেটাতে কোন পার্টির লোক ইনভলভ এটা তো আমি প্রুভ করতে পারিনি, কিন্তু আমরা জানি যে একটা জায়গায় যাচ্ছে। অনেক কিছুতে এরম থাকে যে আমরা জানি মাওয়িস্টদের জন্য যাচ্ছিল না তো, না যাচ্ছিল না, এটুকু বলতে পারেন তো। আচ্ছা, তাদের সঙ্গে লড়ার জন্য যাচ্ছিল কি? হ্যাঁ, অ্যাজাম্পশন। আমরা কার কাছে যেতে পারে মেবি সেটা দর্শকরা বিচার করবে। হ্যাঁ, আমিও আর প্রশ্ন করছি না এই ব্যাপারটায়। হয়ে গেল এসওজি এরকম বেশ কয়েকটা অপারেশন করলেন, প্রচুর আর্মস, অ্যামুনেশন এবং আরও কিছু।